তোমরা যারা এনএমএমএসসির পরীক্ষা দেবে এবারে, তাদের জন্য আমি বলি যে এই চ্যানেলটিতে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন পেপারগুলো রয়েছে তার সলিউশন কিছু আমি তোমাদের জন্য এখানে আপলোড করব। তো যারা এই পরীক্ষা দেবে তারা চাইলে আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে তোমরা, তাহলে কি হবে না পরস্পর যে ভিডিওগুলো আসবে তোমরা ডেইলি বেসিসে সেগুলো পেতে থাকবে। তো আজকে আমরা 2021 সালের যে কোশ্চেন পেপারটা হয়েছিল পরীক্ষা, তারই মেন্টাল অ্যাবিলিটি টেস্টের পেপারটার কিছুটা অংশ সলভ করব। তোমরা মোটামুটি জানো যে এখানে 90+90 টোটাল 180 মার্কসের পরীক্ষা হয়, যার মধ্যে মেন্টাল অ্যাবিলিটি টেস্ট থেকেই প্রায় মোট 90 নম্বর আসে তোমাদের জন্য। তো এই মেন্টাল অ্যাবিলিটি টেস্টটা এই পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। কেমন? তো চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আমরা সলিউশনের দিকে যাই। দেখো এখানে প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে, যে আমি একের কোশ্চেনটাকে সলভ যদি করতে চাই, এখানে বলা হচ্ছে যে 1 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটি প্রশ্নে 4টি করে পদ আছে, যাদের 3টি কোনো না কোনোভাবে একই রকম এবং বাকিটা আলাদা। এই আলাদা পদটিকে শনাক্ত করতে হবে তোমাকে। অর্থাৎ এখানে এই এম পি কিউ আর এ ডি ই জি আর ইউ ভি এক্স আর ডিতে এইচ কে এল এন, এই যে 4টি পদ দেওয়া আছে, এই 4টি পদের প্যাটার্ন 3টে একই রকম হবে, বাকি একটার প্যাটার্নটা আলাদা রকম হবে। এবার সেই আলাদা জিনিসটাকে আমায় খুঁজে বের করতে হবে কোনটা আমার আলাদা হবে। তো কি করতে হবে দেখো, তার জন্য এখানে একটা কাজ প্রথমে জানতে হয়। যেটা হচ্ছে আমাদের এ থেকে জেড পর্যন্ত যে অ্যালফাবেটগুলো রয়েছে, এই অ্যালফাবেটগুলোকে একটা সুনির্দিষ্ট অর্ডারে প্রথমে সাজিয়ে নিতে হয়। এটা তোমরা যখন প্রথম শিখবে তখনই তোমাদের এটা করতে কাজে লাগবে, পরবর্তীকালে এটা অভ্যাস করতে করতে এক প্রকার মুখস্থই করে নিতে হবে জিনিসটাকে। যেমন দেখাচ্ছি, এই এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম, ঠিক তার নিচে লিখবে এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। এরপরে কাজটা হলো এই এ এর মাথায় 1, বি এর মাথায় 2, 3, 4, এভাবে পুরো সিরিজটাকে কমপ্লিট করতে হবে। 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25 আর 26। এই কাজটা করা হলে তোমার কিন্তু এই প্রশ্নের উত্তরটা দেওয়া সহজ হয়ে যাবে। তাহলে প্রথমে এতে বলা হয়েছে এম পি কিউ আর। তাহলে দেখো এম এর মান কত পাচ্ছি আমি? 13। তাহলে এম হচ্ছে আমার 13, পি হচ্ছে আমার 16, কিউ হলো 17, আর তারপরে রয়েছে আর হচ্ছে 18। এই হলো মানটা। আমি মানটা এখন ফার্স্ট লিখে দেখব। তারপরে আছে এ ডি ই জি, এ হচ্ছে 1, ডি হচ্ছে আমার 4, ই হচ্ছে আমার 5, আর জি হচ্ছে আমার কত না 7।
এটা গেল আমার দ্বিতীয়টা। 3 নম্বরটি বলা হয়েছে যে আর ইউ ভি এক্স, তাহলে আর এর মান আমার 18, ইউর মান হচ্ছে 21, ভি হচ্ছে 22 আর এক্স হচ্ছে 24। এই 3 গেল। এরপরে 4, এইচ হচ্ছে 8, কে আমার 11, এল হলো 12 আর এন হচ্ছে 14। তাহলে এর সিকোয়েন্সটা কি আছে যে 13 পরে হয়েছে 16, মানে এখানে 13 পরে যখন 16 হয়েছে হিসেব মতো, তাহলে এখানে আমার 3 প্লাস করা হয়েছে। কত প্লাস করা হয়েছে? 3 প্লাস করা হয়েছে। 16 পরে 17 হয়েছে, মানে আমার 1 প্লাস করা হয়েছে এখানে। তারপরে 17 থেকে 18 গেছে, আবার একই রকমভাবে 1 প্লাস করা হয়েছে। মানে প্রথম ক্ষেত্রে 3 যোগ করা হচ্ছে, তারপরে দ্বিতীয় ক্ষেত্রে আবার 1 যোগ করা হয়েছে, 3 নম্বর ক্ষেত্রে 1 যোগ করা হয়েছে। কিন্তু পরেরটাতে গিয়ে দেখা যাচ্ছে 1, তারপরে 4, তারপরে 5, তারপরে 7, অর্থাৎ 1 সঙ্গে আমি এখানে 2 যোগ করা হয়েছে, প্রথমে +2 করা হয়েছে। তারপরে 4 থেকে 5 মানে আমার +1, তারপর একটা 5 থেকে 7, আবার ভুল হচ্ছে একটা, এখানে 1 + 4, এখানে 3 যোগ করা হয়েছে। প্রথম ক্ষেত্রে 3 যোগ করা হয়েছে, ভুল হয়েছে এটা বলতে। 1 + 4, এই 1 + 3 = 4, তারপরে 4-এর পরে 1 যোগ করে 5 করা হয়েছে, আর 5-এর পরে 2 যোগ করে 7 করা হয়েছে। একই রকমভাবে 18 থেকে 21 হয়েছে, 3 যোগ করা হয়েছে। 21 থেকে 22 হয়েছে, 1 যোগ করা হয়েছে। 22 থেকে 24 হয়েছে, 2 যোগ করা হয়েছে। তার মানে এইটার সাথে এটার মিল রয়েছে। পরেরটার ক্ষেত্রে দেখলেও 8-এর সাথে 11, 8 আর 3-এ 11, 11-এর সাথে 1 যোগ করলে 12, 12-এর সাথে 2 যোগ করলে 14। অর্থাৎ সিকোয়েন্স অনুযায়ী এই 3টে সংখ্যা কিন্তু একই রকমের, মানে বি সি ডি 3টে একই রকম জিনিস, আলাদা হচ্ছে আমার এ, অর্থাৎ আমার উত্তর হয়ে যাবে এ। আশা করব এটা তোমাদের বোঝা গেছে। কেমন? এটা বোঝা গেলে আমরা দ্বিতীয় কোশ্চেনে যাব। দ্বিতীয় কোশ্চেনে বলা হয়েছে কি, যে প্রথমে বলা হয়েছে রম্বস, তারপরে দেওয়া আছে প্যারালালোগ্রাম, তারপরে দেওয়া আছে ট্রায়াঙ্গেল, তারপরে দেওয়া আছে ট্রাপিজিয়াম। ঠিক আছে, তো রম্বস, প্রথমে হচ্ছে রম্বস। রম্বস কি? আমরা জানি যে বৃত্তটাকে, এই একটা বর্গক্ষেত্রকে এইভাবে ঠিক বাঁকিয়ে দিলে, ঘাড় ধরে আমি যদি বাঁকিয়ে দিই টেনে, এটা হচ্ছে রম্বস। ছবিটা দেখো, বৈশিষ্ট্য নয়, জাস্ট আমি ছবিটা দেখে চিনব। প্যারালালোগ্রামও ঠিক একই রকম দেখতে, কিন্তু সেটা হচ্ছে আয়তক্ষেত্রকে ধরে বাঁকাতে হবে, অর্থাৎ সামান্তরিক যেটা বলে। তারপর ট্রায়াঙ্গেল মানে হচ্ছে ত্রিভুজ, আর ট্রাপিজিয়াম এই রকম দেখতে যেগুলো হয়, বাড়ির চালের মতো, খড়ের চাল বা মাটির বাড়ির চাল যেমন হয় দেখতে, সেগুলো হচ্ছে ট্রাপিজিয়াম। তো আলাদাকে আলাদা হচ্ছে ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ, তাহলে আমি গোল্লা পাকিয়ে দেবো এটাতে। এই হয়ে গেল আমার দ্বিতীয় কোশ্চেন। এরপরে 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনে কি বলছে না, প্রথমটা বলা হয়েছে টেবিল টেনিস, তারপরে বলা হয়েছে ক্যারম, তারপরে দেওয়া হয়েছে চেস আর হকি। টেবিল টেনিস মানে টেবিলের ওপরে যে বল দুটো টেনিস ব্যাট দিয়ে শট করা হয়, এটা একটা ইনডোর গেম, মানে ঘরের ভিতরে খেলা হয়, এর জন্য মাঠে যাওয়ার প্রয়োজন হয় না। যে কোনো জায়গায় টেবিল টেনিসের টেবিলটা বসিয়ে দিলে দুজনে মিলে শুরু করলো খেলতে। এরপরে ক্যারাম, এটাও আমরা জানি যে ক্যারামকেও ঘরের মধ্যেই খেলা যায় ক্যারামকে। কেমন? এরপরে আমরা দেখব চেস বা দাবা। দাবাও ঘরের ভিতরে খেলা যায়, কিন্তু হকি খেলার জন্য
মাঠ দরকার হবে। তাহলে টেবিল টেনিস, ক্যারম, চেস এই তিনটেই হলো ইনডোর গেম বা যা ঘরের ভিতরে খেলা হয়। কেবল হকি ঘরের বাইরে খেলতে হয়, এটা হচ্ছে আউটডোর গেম। তাহলে উত্তর হয়ে যাবে হকি। এরপরে 4 নম্বরে যাব। 4-এ প্রথমে বলা আছে বুক, তারপরে দেওয়া আছে পেন, তারপরে পেন্সিল, তারপরে কম্পাস। বই তো আমরা পড়বো, পেন দিয়ে লিখবো, পেন্সিলেও আঁকবো, দাগ টানবো। আর কম্পাস, কম্পাস মানে এখানে পেন্সিল কম্পাস যেটাকে বলা হয়, সেই পেন্সিল কম্পাস। অর্থাৎ এইগুলো আমাদের এই লেখা বা আঁকার সাথে জড়িত। কম্পাস এখানে কিন্তু দিক নির্ণয়ের জন্য নয়, এটা দিক নির্ণয়ের কম্পাস নয়, এটা আমাদের এই পেন্সিল কম্পাস যেটাতে পেন্সিল লাগিয়ে আঁকা হয়েছিল, সেই পেন্সিল কম্পাস। অর্থাৎ এগুলো আমাদের কাজের জিনিস আর এটা হচ্ছে আমাদের পড়ার জিনিস বইটা। তাহলে উত্তর হয়ে যাবে বই। এই হলো 4 প্রশ্ন। এরপরে আসবো আমরা 5-এ। 5-এ বলা রয়েছে কলকাতা, তারপরে দেওয়া রয়েছে কানপুর, তারপর দেওয়া রয়েছে সিমলা, তারপর দেওয়া রয়েছে আগরতলা। তাহলে আমরা প্রত্যেকেই জানি কি না, কলকাতা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজধানী। এগুলো এক একটা শহরের নাম যদিও দেওয়া আছে, কিন্তু তার একটা বিশেষ গুরুত্ব আছে কোথাও না কোথাও, যেটা দিয়ে আমরা কিন্তু এটাকে আলাদা করব। তো কলকাতা, প্রথম যে অপশন আছে কলকাতা, কলকাতা হচ্ছে কি না, কলকাতা আমাদের ওয়েস্ট বেঙ্গলের রাজধানী। তারপরে দ্বিতীয় অপশন দেওয়া আছে কানপুর। কানপুর একটা শহর। কানপুর কোথায় অবস্থিত? কানপুর হচ্ছে উত্তরপ্রদেশে অবস্থিত। কিন্তু উত্তরপ্রদেশের রাজধানী, উত্তরপ্রদেশের রাজধানী কি হবে না, উত্তরপ্রদেশের রাজধানী হচ্ছে লখনৌ। কেমন? তাহলে কলকাতা, কলকাতার একটা বিশেষ, কলকাতা পশ্চিমবঙ্গের যেমন একটা শহর, কিন্তু কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী। কিন্তু পরের যে পয়েন্ট কানপুর, কানপুর উত্তরপ্রদেশের একটা শহর, কিন্তু উত্তরপ্রদেশের রাজধানী নয়। এটা উত্তরপ্রদেশের রাজধানী হচ্ছে লখনৌ। তারপরে আছে সিমলা। সিমলা সবাই বেড়াতে যায়, সিমলা নাম আমরা শুনেছি। তো সিমলা অবস্থিত কোথায় না, সিমলা হচ্ছে হিমাচল প্রদেশে। হিমাচল, সিমলা হচ্ছে হিমাচলের, হিমাচল প্রদেশ। কিন্তু এই সিমলা হিমাচল প্রদেশের রাজধানী বা ক্যাপিটাল সিটি। তাহলে আমরা দেখলাম কলকাতা এটা একটা ক্যাপিটাল সিটি বা রাজধানী শহর, সিমলা একটা ক্যাপিটাল সিটি বা এটাও একটা রাজধানী শহর। আগরতলা, আগরতলা হচ্ছে ত্রিপুরা, ত্রিপুরা এটাও কিন্তু একটা ক্যাপিটাল সিটি অর্থাৎ রাজধানী শহর। তাহলে দেখা যাচ্ছে কি যে কলকাতা, কানপুর, সিমলা, আগরতলা, 4টের মধ্যে কানপুর এমন একটা শহর যেটা কিন্তু কোনোভাবেই ক্যাপিটাল সিটি নয়। তাহলে অপশন হয়ে যাবে বি, কানপুর। এর পরের প্রশ্ন 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে সিস্টার, তারপরে দেওয়া রয়েছে ব্রাদার, তারপরে ফ্রেন্ড, তারপরে আছে মাদার। বোন, ভাই, বন্ধু এবং মা। অবশ্যই এখানে আর কিছু বলার নেই, এটা বন্ধুতেই হবে উত্তর, ব্যাখ্যার প্রয়োজন রাখে না, এটা সবাই পারবে এটা। আর এটা না পারলে পরীক্ষা দিতে যাওয়ার প্রয়োজন নেই। কি হলো, আচ্ছা এখানে এই জায়গাটাকে একটু মোছার দরকার পড়ছে,
চলো এটা মোছা যাক। এবার 7-এর পয়েন্টে আমরা আসবো, 7-এর প্রশ্ন। তাহলে 6 হয়ে গেছে আমাদের, এবার 7। 7-এ আছে নাম্বার সিস্ট, কিছু নাম্বার দেওয়া আছে 1 to 126, 154, 224 আর 240। তাহলে এখানে নাম্বার সিরিজ যদি আমি দেখতে চাই এই নাম্বারগুলোকে, তাহলে এদের মধ্যে কোনটা অড নাম্বার, মানে কোনটা তিনটের থেকে আলাদা নাম্বার, এটা খুঁজে পাওয়া কিন্তু একটু কষ্টকর কাজ হয়ে যায় অনেক সময়। কারণ এখানে অনেক ক্ষেত্রে হয় কি, বিভাজ্যতার নিয়ম কাজ করে, কখনো বর্গের নিয়ম কাজ করে, কখনো ঘন নিয়ম কাজ করে, মানে যেটাকে কিউব বলা হচ্ছে, কিউবের নিয়ম কাজ করে, আবার কখনো এগুলোর সাথে বিভিন্ন সংখ্যা যোগ বা বিয়োগ করেও উত্তরে পৌঁছানো হয়। অতএব আমার সংখ্যাগুলোকে দেখে বিভিন্নভাবে আমাদেরকে বুদ্ধি প্রয়োগ করতে হবে যে আমি সেই সংখ্যাটার বা এমন কোন সংখ্যা এখানে আছে যে সংখ্যাটা অন্যদের থেকে আলাদা। তো এখানে প্রথমে আছে 126। দেখা যাক 126কে যদি আমি লক্ষ্য করি, 126 এটা প্রত্যেকেই কিন্তু এটা জোড় সংখ্যা হচ্ছে, ঠিক আছে, এটা প্রত্যেকেই কিন্তু জোড় সংখ্যা হচ্ছে। আর কি হচ্ছে না, 6, 2, 8, 1, 9, মানে প্রথম সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হয়, তারপরে এগুলোর ক্ষেত্রে 5 আর 4 9, 9 1 10, মানে 3 দ্বারা বিভাজ্য হবে না। তারপরে 4 আর 2 6 আর 2 8, এটাও কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে না। তারপর এটা 4 আর 2 6, এটা 3 দ্বারা বিভাজ্য হবে। মানে দেখা যাচ্ছে কি, প্রথম সংখ্যা 126 আর শেষ সংখ্যা 240, এরা দুজনে 3 দ্বারা বিভাজ্য, বাকি দুজনে নয়। তার মানে আমি বলতে পারি যে এখান থেকে কি না, দুটো সংখ্যা একই রকম হবে না, হলে আমার তিনটে সংখ্যা একরকম হবে, না হলে হবে না। তাহলে আমার এই 3-এর নিয়ম কিন্তু 3 দ্বারা বিভাজ্যতার যে নিয়ম, সেই 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম কোনোভাবেই এখানে প্রয়োগ করা যাবে না। তাহলে এর পরবর্তী ক্ষেত্রে কি হয় না, 4-এর বিভাজ্যতার নিয়ম দেখতে হয়। কিন্তু 4-এর বিভাজ্যতার নিয়ম দেখতে গেলে আমাদের শেষ দুটো যে অঙ্ক আছে 26, মানে 126, এই 126-এর শেষ দুটো অঙ্ককে যদি 4 দ্বারা ভাগ করা যায়, তাহলে সংখ্যাটাকে 4 দ্বারা ভাগ করা যাবে। এটা হচ্ছে 4-এর বিভাজ্যতার নিয়ম। মানে আমরা 2-এর বিভাজ্যতার নিয়ম জানি, 0, 2, 4, 6, 8, অর্থাৎ এককের ঘরে 0, 2, 4, 6, 8 থাকলে 2 দিয়ে ভাগ করা যাবে। এবার এককের ঘরে প্রত্যেকটা সংখ্যার 0, 2, 4, 6, 8-এর কোনো না কোনো একটা সংখ্যা আছে, মানে এদের সবাইকে 2 দ্বারা ভাগ করা যাবে, এটা নিয়ে। তাহলে 2-এর নিয়মে যাওয়ার আমার কোনো প্রয়োজন নেই। 3-এর নিয়মটা আমি হিসেব করে দেখালাম যে প্রথমটার, দ্বিতীয়টার, এই চতুর্থটার ক্ষেত্রে কেবলমাত্র 3-এর নিয়মটা কাজ করছে, মানে আমার 3-এর নিয়মটারও এখানে কোনো প্রয়োজন নেই। 3 হয়ে যাওয়ার পরে তাহলে আমায় 4 দ্বারা বিভাজ্য কিনা এটা দেখতে হবে। বিভাজ্যতার নিয়মে 4-এর কথায় যদি আসি, তাহলে 4 নিয়মে যদি যাই, তাহলে আমি বললাম যে শেষ দুটো সংখ্যা মানে 26, এই 26কে যদি আমার 4 দিয়ে ভাগ করা যায়, তাহলে কিন্তু আমার গোটা সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করা যাবে। কিন্তু 26কে 4 দিয়ে ভাগ যায় না, মানে প্রথম সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করা যাবে না। তারপরে আছে 54, 4 13 52, 54কে, তাহলে 4 14 56, তাহলে 54কে ভাগ করা যাচ্ছে না। কিন্তু শেষ দুটো সংখ্যা 4 6 24 আর 4 10 40 করলে কিন্তু 4 দিয়ে ভাগ যায়। অর্থাৎ এই 4-এর বিভাজ্যতার ক্ষেত্রে নিয়মগুলোতে আমরা কিন্তু এই প্রত্যেকটা সংখ্যাকে পাচ্ছি না, মানে 3টে সংখ্যাকে এক জায়গায় পাচ্ছি না। এবার 5 দ্বারা বিভাজ্যতার নিয়মে আমরা সবাই জানি শেষে 0 অথবা 5 থাকবে।
কেমন? 6 দ্বারা বিভাজ্যতার নিয়মে কি হবে না, 6 দ্বারা বিভাজ্যতার নিয়ম হলে সেই সমস্ত সংখ্যাগুলোকেই 6 দ্বারা ভাগ করা যাবে যাদেরকে 3 দ্বারা ভাগ করা যায়, যাদেরকে 3 দ্বারা ভাগ করা যায় এবং যারা কিন্তু জোড় সংখ্যা, 3 দ্বারা বিভাজ্য জোড় সংখ্যা, এই সংখ্যা দুটোকেই কিন্তু 6 দ্বারা ভাগ করা যায়। এবার 7 দ্বারা যদি ভাগ করার নিয়মটা দেখা যায়, 7 দ্বারা ভাগ করার নিয়মটা খুব ইন্টারেস্টিং। এখানটা একটু মুছে নেওয়া যাক ফার্স্ট। হ্যাঁ, এবার আসি 7-এর বিভাজ্যতা নিয়ে। প্রথমে আছে 126। কেমন? তো আমার কাজ হচ্ছে এই শেষ যে অঙ্কটা 126-এর মানে হচ্ছে 6-এর দুগুণ করে নিতে হবে ফার্স্ট। আমাকে 6-এর দুগুণ করা মানে 6 দুগুণে হয়ে যায় আমার 12। এবার 12 আর এই সামনে পড়ে থাকা যে অংশ, এখানে সামনে যদিও 12ই পড়ে আছে, এই দুটোর মধ্যে ডিফারেন্স বের করতে হবে। ডিফারেন্স কখনোই বিয়োগফল নয়, কিন্তু ডিফারেন্স মানে এই সংখ্যাটা আর এই সংখ্যাটার মধ্যে পার্থক্য কত। কারণ পার্থক্য আমি দেখছি 0। 154তে যদি যাই, 154-এর ক্ষেত্রে কি দেখছি না, শেষ সংখ্যাটা আমার 4, তাহলে 4-এর ডবল নেব। 4-এর ডবল মানে হচ্ছে আমার 8, আর এখানে আগে আছে 15, তাহলে 8 আর 15-র পার্থক্য কত না, 8 আর 15-র পার্থক্য হচ্ছে আমার 7। তারপরে যদি আমি 224 এই সংখ্যাটাতে যাই, তাহলে 4-এর যদি দ্বিগুণ করি, 4 দুগুণে হয় 8, আর তার সামনে থাকে হচ্ছে 22। ডিফারেন্স হচ্ছে আমার 14। পার্থক্য মানে 8 থেকে 22 কত দূরে অবস্থিত? 14। তারপরে 240 আছে। 240-এর 0 দুগুণে 0ই হয় এবং তার থেকে 24-এর পার্থক্য হচ্ছে 24। খুব ইন্টারেস্টিং ব্যাপার এটাই যে 7 দ্বারা যাদেরকে ভাগ করা যাবে তারা হয় এরকম 0 হয়ে যাবে, নয় তারা এরকম 7-এর গুণিতকে থাকবে, মানে 7 একে 7, 7 দুগুণে 14। এই যে পার্থক্যটা হয় আমার 0 হবে, আর না হয় আমার 7-এর গুণিতকে হবে। কেমন? তাহলে আমি কি দেখছি যে প্রথম যে 3টে সংখ্যা আছে, এই 3টে সংখ্যাকে আমার 7 দ্বারা ভাগ করা যায়, কিন্তু যেটা শেষ সংখ্যাটাকে যায় না, অর্থাৎ 240 কিন্তু 7 দ্বারা বিভাজ্য নয়। তাহলে এখান থেকে যেহেতু প্রথম 3টে সংখ্যা 7 দ্বারা বিভাজ্য, তাহলে 240 আমার হচ্ছে অড নাম্বার, বা বাকি 3টে জনের থেকে আলাদা সংখ্যা হচ্ছে 240। তাই উত্তর হয়ে যাবে আমার 240। এরপরে আসবো আমি 8-এর অঙ্কটা। 8-এর অঙ্কটা খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক। দেওয়া আছে 626, 841, 962 আর 1090। তো এই 626, তোমাদের একটা কথা এখানে বলে রাখি যে এই পরীক্ষার জন্য বিশেষ করে এই স্কয়ার নাম্বার আর কিউব নাম্বার, মানে বর্গ সংখ্যা আর ঘন সংখ্যা যাকে বলে, যেমন ধরো আমাদের 11, প্রথমে 11 স্কয়ার, 12 স্কয়ার, মানে কারণ 10-এর স্কয়ার অবধি আমরা সবাই প্রত্যেকে জানি। 11 স্কয়ার, 12 স্কয়ার, 13 স্কয়ার, এরকম করতে করতে আমরা স্কয়ার নাম্বারটা 35 পর্যন্ত মুখস্থ করার চেষ্টা করব। 35-এর স্কয়ার কেমন? 35-এর স্কয়ার কত হবে? মানে 1225। এই 1225 পর্যন্ত সংখ্যাগুলোকে আমি মুখস্থ করব। 11 স্কয়ার 121, বাকিটা বাড়িতে ক্যালকুলেশন করে নেবে। 11 স্কয়ার 121 থেকে 35-এর স্কয়ার 1225 পর্যন্ত। আর স্কয়ার নাম্বার হলো এটা, আর কিউব নাম্বারের ক্ষেত্রে আমরা কিন্তু একেবারে 2-এর কিউব, যেমন ধরো 2-এর কিউব হচ্ছে 8, 3-এর কিউব হচ্ছে 27, এইভাবে
কিউব নাম্বারটাকে আমরা 12 পর্যন্ত মুখস্থ করব, 1 থেকে 12। এগুলো হচ্ছে কিউব নাম্বার বা ঘন, এদের প্রত্যেকের ঘন সংখ্যা। এদের ঘনফলটা কত আমি কিন্তু বের করব। 1-এর কত হবে, 1-এর কিউব, সরি 2-এর কিউব, এরকম করে খাতায় তোমরা লিখে নেবে পরপর। 1-এর কিউব যেমন 1, 2-এর কিউব 8, 3-এর কিউব হলে তোমার 27, পরপর গুণ করে করে খাতায় লিখে নেবে। তো এই হচ্ছে দুটো জিনিস, এই দুটো জিনিস আগে জানা দরকার আমাদের এই নাম্বার সিস্টেমে অঙ্ক করতে গেলে। কারণ এখানে প্রথমে দেওয়া আছে 626, আমি এই দিকটা একটুখানি দাগ টেনে নিই। দেখো এটার ক্ষেত্রে আমরা কি দেখছি, প্রথমে আছে 626। 626 কোথা থেকে আসে? এই 626কে দেখলেই আমার একটা সংখ্যা মনে পড়বে, সেটা হলো 625 প্লাস 1। কেন 625-এর কথা মনে এলো না? কারণ 625 হচ্ছে আমার 25-এর স্কয়ার। হ্যাঁ, তো 25-এর স্কয়ার হচ্ছে 625, 25-এর বর্গ যাকে বলি। তাহলে এই 625 হচ্ছে 25-এর স্কয়ার। তাহলে এবার দ্বিতীয় সংখ্যা আমার 841। 841 হচ্ছে আমার 29-এর স্কয়ার। 29-এর স্কয়ার হচ্ছে আমার 841। তারপরে আছে 962। 962 আমার কত না, 962 হচ্ছে 31-এর স্কয়ার প্লাস 1, মানে 31-এর স্কয়ার মানে আমার 961। 961-র সাথে 1 যোগ করলে আমি পাচ্ছি কত, 962। তারপরে আছে 1090। 1090-এর ক্ষেত্রেও তাই, 1089 প্লাস 1। 1089 মানে আমার 33-এর স্কয়ার। 33-এর স্কয়ার প্লাস 1, মানে প্রথমটা তাহলে 625। 625 মানে আমার 25-এর স্কয়ার। ঠিক আছে, তো 25-এর স্কয়ার প্লাস 1 625। দ্বিতীয়টা হচ্ছে 29-এর স্কয়ার। 29-এর স্কয়ার হচ্ছে 841। তৃতীয় হচ্ছে 962, 31-এর স্কয়ার প্লাস 1। আর তারপরে 1090, 33-এর স্কয়ার প্লাস 1। ঠিক আছে, তো তাহলে তফাৎ নিশ্চয়ই বোঝাই যাচ্ছে এখান থেকে। অপশন হয়ে যাবে বি, 841। এইভাবে আমাদের এই কখন কোন ট্রিক্সটা কাজে লাগবে এটা কিন্তু সংখ্যা দেখে সবসময় বলা যায় না, কিন্তু বলা যায় তখনই যখনই আমরা এই বর্গ এবং ঘন, তারপরে ধরো বিভাজ্যতার নিয়ম, এই বিষয়গুলোকে মাথার মধ্যে সহজে যখন নিয়ে আসতে পারবো, তখন কিন্তু এই বিষয়গুলো, এই সংখ্যাগুলোকে সহজে আলাদা করা যায়। একদম অজানা অবস্থায় থেকে এই সংখ্যাগুলো আলাদা করা মানে প্রায় ডিফিকাল্ট, অনেকটাই ডিফিকাল্ট হয়ে যায়। মানে এখন সব ক্ষেত্রে ডিফিকাল্ট না হলেও হয় কি, এটা অনেক সময় নষ্ট করে দেয়। কারণ প্রত্যেকটা প্রশ্নের জন্য বরাদ্দ সময় কিন্তু 1 মিনিট। এবার আমায় ক্যালকুলেশন করতে হবে এই 1 মিনিটের মধ্যেই। তাহলে হচ্ছে কি যে একটা অঙ্কর জন্য যদি আমি অনেকটা সময় নষ্ট করে দিই, তার জন্য আমার হয়তো অনেক সহজ অঙ্ক কিন্তু না করা অবস্থায় রয়ে যাবে। তার জন্য এই কিছু কিছু জিনিস যেমন বর্গ সংখ্যা এবং ঘন সংখ্যা, হ্যাঁ, তারপর বিভাজ্যতার বিভিন্ন নিয়মগুলো যেমন আছে, আমি পরে পরে বিভাজ্যতার নিয়মগুলো একটু আলোচনা করব। এবার এই বিভাজ্যতার নিয়মগুলো, এই প্রত্যেকটা জিনিসকে দেখতে হবে এবং মাথার মধ্যে রাখতে হবে সহজে, যাতে পরীক্ষা হলে বসে আমাকে দ্বিতীয়বার ভাবতে না হয় জিনিসটা যে কি ছিল আর কি হবে। এবার আসবো 9-এর প্রশ্নতে। 9 দেখো 4টে অপশন দিয়েছে, 38, 46, 72, 26। যেখানে 38, 46, 72, 26 প্রত্যেকেই কিনা আমার কি হচ্ছে না 2 দ্বারা বিভাজ্য হচ্ছে প্রত্যেকে।
কেমন? প্রত্যেকে কিন্তু 2 দ্বারা বিভাজ্য হচ্ছে, কারণ প্রত্যেকেরই এককের ঘরের অঙ্কতে আমার 8, 6, 2, 6 এই ধরনের সংখ্যা রয়েছে। অর্থাৎ এটা জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য, কিন্তু 3 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা দেখতে হবে। 8 আর 3 হচ্ছে 11, তোমার 3 দ্বারা বিভাজ্য নয় এটা। 6 আর 4 10, 10ও 3 দ্বারা বিভাজ্য নয়। 7 আর 2 9, এটি একমাত্র 3 দ্বারা বিভাজ্য হবে, এগুলো প্রত্যেকটাই হবে না। আর 6 আর 2 8, এটাও 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে 72 এমন একটি সংখ্যা পাওয়া যাচ্ছে যেখানে 72কে আমি 3 দিয়ে ভাগ করতে পারছি। এটা এই 72 সংখ্যাটার একটা বিশেষ গুণ, বাকিগুলোকে পারি না। এই জন্য 72টাকে আমরা উত্তর হিসাবে চিহ্নিত করব। তাহলে এবার 10-এর অঙ্ক কি আছে না, 127, 345, 361, 514। তাহলে প্রথমে যদি আমি 127কে ভাবি, 127 থেকে যাদের ঘন সংখ্যা পড়া আছে আর কি, যাদের, তারা বলতে পারবে 127 হচ্ছে 5-এর কিউব, কারণ 5-এর কিউব মানে 125 আর তার সাথে 2 যোগ করে নেওয়া হয়েছে, তৈরি করা হয়েছে 127। কেমন? তারপরে রয়েছে 345, যে 345 কোনো কিছুর বর্গ, মানে 300 এর আগের সংখ্যাতে যদি আসি 343 পাওয়া যায়, 343। তো 343 কিভাবে, সেখান থেকে কি পাওয়া যায় 343 থেকে? না, 343 হচ্ছে আমার 7-এর কিউব। 343 আমার 7-এর কিউব। তাহলে 345 7-এর কিউবের সাথে 2 যোগ করে এই 345 পাওয়া গেছে। বুঝে গেল কথা? এবার আছে 361। 361 হচ্ছে 19-এর স্কোয়ার। 361 19-এর স্কোয়ার। আর লাস্ট সংখ্যা দেওয়া আছে 514। 514 কত থেকে আসে না, 512 প্লাস 2, 512 মানে 8-এর কিউব প্লাস 2। তো এইভাবে সলিউশন বের করলে সলিউশন তাড়াতাড়ি হবে এবং অঙ্কটাও সহজে উত্তর বের করা যাবে। তাহলে উত্তর হয়ে যাবে অপশন সি, 361। ঠিক আছে? তো এই হচ্ছে আমরা 1 থেকে 10 পর্যন্ত মেন্টাল অ্যাবিলিটিটা আজকে এই পর্যন্তই থাকছে, কারণ নালে ক্লাসটা অনেক লম্বা হয়ে যাবে। তো 10টা করে পরপর আমরা এগুলোকে করতে করতে যাব। পরপর ভিডিওতে আমরা আসবো এবং এগুলোর এক্সপ্লেনেশন খুঁজবো, মানে কীভাবে এটাকে আলাদা করা যায় সহজে। ঠিক আছে? আজকে এই 10 অবধিই থাকলো, পরের ক্লাসে আবার বাকিগুলো সম্পর্কে আলোচনা করা হবে। ঠিক আছে? তাহলে তোমরা নজর রেখো এখানে আমাদের এই ইউটিউব চ্যানেল যেটা রয়েছে, এই ইউটিউব চ্যানেলে তোমরা নজর রাখবে, কারণ পরপর ভিডিও কিন্তু এখানে আসবে। ঠিক আছে? আজকের মতো তাহলে টাটা।